আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 64তম। আজকে আপনাদের 12তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইও ইন্ট্রোটা জানবো, পাশাপাশি এর ক্লাসিফিকেশন, টাইপস এই সম্পর্কে জানবো। তো তার আগে আমি একটু বলে নেই, আমরা তো প্রায় কোর্সের মাঝামাঝি চলে আসছি। আজকে 12তম ক্লাস। তো আজকে ক্লাসটা নিলে পরে হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো মিড টার্ম এক্সামটা হচ্ছে আপনাদের 50 মার্কসের একটা এক্সাম, অনলাইনেই হবে। তো আগামী শনিবার হচ্ছে আপনাদের ক্লাস আছে, নেক্সট ক্লাস। তো শনিবার দিন হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, মিড টার্ম এক্সাম দিবেন। তো সেদিন জুমে ক্লাস হবে না। আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের নোটিশের মধ্যে আমি হচ্ছে পরীক্ষার প্রশ্নের লিঙ্কটা আপনাদেরকে নোটিশ আকারে দিব। ওই নোটিশের মধ্যে যে লিঙ্কটা থাকবে ওখানে ক্লিক করবেন, আপনারা ক্লিক করে প্রশ্নপত্র আপনারা সামনে পাবেন। তো ওখানে হচ্ছে 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা না, সম্ভবত 32টার মতো থাকে। আচ্ছা, যাই হোক, ওখানে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেখানে হচ্ছে আপনারা অ্যান্সার করবেন, অ্যান্সার করে সাবমিট করবেন। আচ্ছা, তো আপনারা যখন প্রশ্নপত্র লিঙ্কটা ক্লিক করবেন, তখন থেকে আপনাদের টাইমিংটা শুরু হবে। 40 মিনিট সময়ের মধ্যে আপনাদেরকে এক্সামটা শেষ করে আহ এটা সাবমিট করে দেবেন। একবার সাবমিট করলেই হয়। একবার সাবমিট করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আরেকবার সাবমিট করতে চান কিনা। তো প্রয়োজন নাই, ঠিক আছে, একবার সাবমিট করলেই এটা সাবমিট হয়ে যায়। তো প্রশ্নপত্রের ধরন কি হবে সবকিছু আমি বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন। আর যারা অ্যাবসেন্ট আছেন আজকে ক্লাসে, রেকর্ডিংটা অবশ্যই দেখে নেবেন। এখানে এক্সামের যেই ব্রিফিংটা দেওয়া আছে এটাও খুব ভালো মতো দেখবেন, নয়তো কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, তো আপনাদের যে মিড টার্ম এক্সামটা, এটা হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম, সময় হচ্ছে 40 মিনিট। আর পাস করতে হলে আপনাদেরকে পেতে হবে অ্যাটলিস্ট 35, 35 পেতে হবে। 35 পেলে পরে আপনি পাস করবেন। তো আপনাদের বিগত ক্লাসগুলোতে যা কিছু পড়ানো হয়েছে, এখান থেকেই মূলত হচ্ছে কোয়েশ্চেন করা হবে। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। মানে তেমন কঠিন কোনো প্রশ্ন না, আহ সহজ প্রশ্নই থাকবে। তো যাদের হচ্ছে অনলাইন এক্সামের সাথে পরিচিত না, আপনারা যারা পরিচিত না, তাদেরকে অনলাইন এক্সামের সাথে পরিচিত করানো, পাশাপাশি এই যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করে এসেছি, এটাকে একটু জাস্ট রিভাইজ করানোর জন্যই মূলত হচ্ছে মিড টার্ম এক্সামটা আপনাদেরকে আহ আপনাদের আমরা নেই, ঠিক আছে। তো সবাই একটু লাস্ট ক্লাসের ভিডিওগুলো ভালো মতো দেখবেন, আর হচ্ছে একটু জেনারেল নলেজ সম্পর্কে ধারণা রাখবেন। আচ্ছা, তো কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে, আপনাদের কোয়েশ্চেনে হচ্ছে 25টা থাকবে এমসিকিউ, ঠিক আছে, 25টা এমসিকিউ থাকবে। ওখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওখানে অপশন দেওয়া থাকবে, যার যেটা সঠিক অপশন হবে সেটা পিক করবেন। 25টা এমসিকিউর জন্য হচ্ছে 25 মার্কস। আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন অ্যান্সার লেখার জন্য ওখানে স্পেস থাকবে, জায়গা থাকবে। তো শর্ট কোয়েশ্চেন খুবই শর্ট অ্যান্সার হবে, এত বড় করে অ্যান্সার লেখার প্রয়োজন নাই। আপনার কাছে যেটা জানতে চেয়েছে জাস্ট আপনি টু দা পয়েন্ট ওটার অ্যান্সারটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল 50 মার্কস। 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য 25 মার্কস, আর 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, টোটাল হচ্ছে 50 মার্কস, ঠিক আছে। তো আর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে অবশ্যই আপনাকে ওটা অ্যান্সার করতে হবে। যদি ধরেন আপনি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারেন না, আপনি জানেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওখানে কিছু একটা লিখে দিতে হবে, ঠিক আছে। নতুবা আপনার এটা সাবমিট হবে না, অ্যান্সার শিটটা সাবমিট হবে না, এখানে সবগুলো প্রশ্নের উত্তর
রিকোয়ার্ড এমসিকিউ তো আপনি গেস করে বা অনুমান করে দিয়ে দিতে পারছেন না, শর্ট কোয়েশ্চেন আনসার যদিও আপনি না পারেন, ওখানে কিছু একটা লিখে দিতে হবে, নতুবা এটা সাবমিট হবে না। তো আর এক্সামের জন্য আপনাদের অ্যাডমিশনের সময় যার যার রোল নাম্বার গুলো দেওয়া হয়েছিল, তো আপনাদের নাম, রোল নাম্বার, এটা লাগবে, এটা দিবেন, তারপর হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো করে সাবমিট করবেন। তারপর হচ্ছে সাবমিট করার পর ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন দেখতে পাবেন। তো ওখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোরে গেলে পরে আপনারা এইমাত্র যে অ্যান্সার শিটটা যে জমা দিয়েছেন সেটা আপনাদের সামনে আসবে। তো ওখানে আপনাদের কয়টা কোয়েশ্চেনের অ্যান্সার কারেক্ট হয়েছে, কয়টা ইনকারেক্ট হয়েছে ওটা দেখাবে। ঠিক আছে। তো 25টা এমসিকিউর যে মার্কস গুলো দেখাবে ওগুলো হচ্ছে আপনারা কাউন্ট করে নেবেন যে আপনি কত পেয়েছেন, 25-এর মধ্যে আপনি কত পেয়েছেন। আর 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে নিচে, সেখানে দেখবেন আপনাদের সবার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ক্রস দেওয়া বা আপনাদের অ্যান্সার গুলো ভুল হয়েছে এরকম দেখাচ্ছে। তো এর কারণটা কি আমি বলছি, এটা খুব ভালো মতো মনোযোগ সহকারে সবাই শুনবেন। এটা নিয়ে একটু কনফিউশন হয়, অনেকেই বুঝতে পারে না। আমি বারবার করে বুঝাই দেই, তারপরেও অনেকেই বুঝে না। প্রশ্নের অ্যান্সার দিয়ে পরীক্ষা দিয়ে এসে পরে আমাকে জিজ্ঞেস করে যে আপু, এটা আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার তো সঠিক হয়েছে, এটা কেটে দিল কেন? তো এর কারণটা আমি বলে দিচ্ছি। এখানে কোশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে যেভাবে আমরা সেট করে দিয়েছি, হুবহু আমাদের মতো যদি করে না লেখেন, তো এটা তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? এটা তো কম্পিউটার তো আর মানুষ না। তো ওকে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে, যেভাবে অ্যান্সারটা সেট করে দেওয়া হয়েছে, তো এটার একদম অ্যাকুরেট ওটার মতো লেখা না পেলে সে মনে করে যে এটা ভুল হয়েছে, তার জন্য সেটা কেটে দেয়। এখন বিষয় হচ্ছে, ধরুন যেখানে ক্যাপিটাল লেটারে লেখার কথা ওখানে আপনি স্মল লেটারে লিখেছেন, যেখানে কমা দেওয়ার কথা, ফুল স্টপ দেওয়ার কথা আপনি কমা দেন নাই বা ফুল স্টপ দেন নাই। অনেকে আছে যে পয়েন্ট আকারে লেখে, 1 2 3 4 5 এভাবে লেখে, কেউ ABCD এভাবে লেখে, কেউ পাশাপাশি লেখে, কেউ উপর নিচে লেখে। তো এত কিছু তো, এত ভাবে তো আর কোয়েশ্চেনের আনসার সেট করে দেওয়া যায় না। তো এখানে যেভাবে অ্যান্সার গুলো সেট করে দেওয়া হয়েছে, হুবহু ওইটার মধ্যে লেখা না পেলে কম্পিউটার মনে করে যে এটা ভুল হয়েছে। এই জন্য সে কি করে, এটাকে ক্রস দিয়ে দেয়। তো এতে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে। আমি বলছি যে এতে ঘাবড়াবেন না বা এটা নিয়ে কোনো কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। আপনারা করবেন কি, আপনাদের এমসিকিউর যে মার্কসটা, যেটা যেটা সঠিক হয়েছে সেটা কাউন্ট করবেন, সেটা গণনা করবেন যে আপনার কয়টা হয়েছে। আর শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার, যে 5টা শর্ট কোয়েশ্চেন নিচের দিকে থাকবে, ওখানে যদি আপনি দেখেন যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, শুধুমাত্র ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা হচ্ছে কমাদারি, কমা ফুল স্টপ বা হচ্ছে মানে সাজিয়ে লেখার জন্য যদি এটা কাটা যায়, আপনি ওইটাকেও সঠিক ধরবেন। আপাতত আমি হচ্ছে স্পেলিং মিস্টেক, বানান ভুলের জন্য বা হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটারের জন্য বা কমা ফুল স্টপ পাংচুয়েশনের জন্য আপাতত মার্কস কাটছি না। ঠিক আছে, আপনারাও কাটবেন না। আপনারা জাস্ট দেখে নেবেন আপনার অ্যান্সারটা হয়েছে কিনা। যদি অ্যান্সারটা হয়ে থাকে, তাহলে আপনি এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 5 মার্কস করে আপনি কাউন্ট করে নেবেন বা আপনার মূল মার্কসের সাথে যোগ করে নেবেন। ঠিক আছে। তো এইভাবে টোটাল আপনি কত পেয়েছেন সেটা আপনি নিজেই দেখতে পাবেন। এটা আসলে একটা সেলফ ইভালুয়েশনের মতো, যে নিজেকে নিজে মূল্যায়ন করা বা নিজেকে নিজে যাচাই করা। ঠিক আছে। এটার রেজাল্ট আমি দিব না, এটার রেজাল্ট আপনারা আপনারা নিজেদের রেজাল্ট নিজেরাই দেখবেন, কে কত পেয়েছেন সেটা দেখবেন। ঠিক আছে। তো 50 মার্কসের মধ্যে 35 পেলে মার্কস পাস হবে। তো আশা করি যারা হচ্ছে অনলাইন এক্সামের সাথে আগে কখনো অনলাইন এক্সাম দেননি, তাদের একটা নতুন এক্সপেরিয়েন্স হবে, অনলাইন এক্সামের সাথে আপনারা ইন্ট্রোডিউস হবেন। তো আপনাদের কোর্স শেষে যে কোর্স ফাইনাল এক্সামটা হবে সেটা আমি হচ্ছে যাচাই করব, ওইটার অ্যান্সার শিট আমি, প্রত্যেকের অ্যান্সার শিট আমি যাচাই করে
দেন হচ্ছে রেজাল্ট দিব। কিন্তু মিড টার্মেরটা আপনারা সেলফ ইভালুয়েশনের মাধ্যমে আপনারা নিজেদেরটা নিজেরাই দেখবেন, দেখে কে কত পেয়েছেন আমাকে চাইলে জানাতে পারেন পোস্টের মধ্যে, আর ক্লাসেও জানাতে পারেন। আচ্ছা, তো আপনাদের শনিবার দিন, ইনশাল্লাহ শনিবার দিন আপনাদের যেহেতু শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাস থাকে, তো শনিবার দিন সন্ধ্যা 7টার সময় আমি হচ্ছে গ্রুপের মধ্যে, সন্ধ্যা 7টা বাজে 5 মিনিট আগে আমি গ্রুপের মধ্যে আপনাদের নোটিশটা দিয়ে দেব পরীক্ষার। ওখানে হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্নের লিঙ্কটা থাকবে। ঠিক আছে? তো সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত ওই গ্রুপের মধ্যে হচ্ছে পোস্টার থাকবে। রাত 12টার পরে আমি হচ্ছে পোস্টার রিমুভ করে দিব, ডিলিট করে দিব। ঠিক আছে? তো 7টা থেকে 12টার মধ্যে যার যখন সুবিধা হয় 7টাতেই দিতে হবে এমন কোনো কথা নাই। 7টা থেকে রাত 12টার মধ্যে যার যখন সুবিধা হয় আপনারা হচ্ছে এক্সামটা দিতে পারবেন। অনেকের লোডশেডিং হয়, অনেকের ইন্টারনেট প্রবলেম থাকে, অনেকের সন্ধ্যার দিকে কাজ থাকে। এই কারণে আমি বলছি যে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই টাইমটাতে আপনারা হচ্ছে যাদের সুবিধা মতো সময়ে 40 মিনিট সময় হাতে রেখে আহ লিঙ্কটাতে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনারা এক্সামটা দিতে পারবেন। রাত 12টার পরে আমি হচ্ছে নোটিশটা রিমুভ করে দেব গ্রুপ থেকে। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে ইয়েস অথবা নো লিখে জানান, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে শেষে প্রশ্ন করতে পারবেন। তো আজকের যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে আজকে এসইওর ইন্ট্রোটা জানবো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা মূলত একটা থিওরিটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে? তবে আপনাদের মিড টার্মের অনেক কোয়েশ্চেন এই ক্লাসের উপর বেস করে হতে পারে। ঠিক আছে? ক্লাসে সবাই মনোযোগী হবেন। আমাকে চ্যাট বক্সে লিখে জানান আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে। ওকে, ঠিক আছে। বুঝতে পারলে তো খুবই ভালো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে শেষে আবার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করছি। এই যে, শুনছো আমার কথা আয়াত? লেখা কমপ্লিট করো। One, two, three. One, two, three. One, two, three. আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসইও। এসইও, এসইও এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো একটু খেয়াল করে শুনবেন আমি কি বলছি। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে ধরুন আপনি কি করলেন, একটা ওয়েবসাইট তৈরি। আমার সাথে কালকে ব্রাক করতে হবে, আমার ব্রাক আসতে গেলাম। আচ্ছা, এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরুন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য, একটা ওয়েবসাইট তৈরি করলেন। তো এখানে মানে যত ধরনের এসইও করা যায়, আপনি অন পেজ এসইও করলেন, অফ পেজ এসইও করলেন, তারপর হচ্ছে টাইটেল দিলেন, মেটা টাইটেল দিলেন, ডেসক্রিপশন লিখলেন, মেটা ডেসক্রিপশন লিখলেন, মানে যা যা কিছু করার সবকিছু করে আপনি কি করলেন, এটাকে পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর সার্চ ইঞ্জিনে বা ধরুন গুগলেই আহ, যখন কেউ একটা নির্দিষ্ট কিওয়ার্ড বা হচ্ছে কি ফ্রেজ লিখে যখন সার্চ করছে, তো ওই নির্দিষ্ট কিওয়ার্ড বা কি ফ্রেজে যখন হচ্ছে সার্চ রেজাল্টে, রেজাল্ট পেজের মধ্যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে শো করবে বা হচ্ছে টপে দেখাবে,
তো এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে আপনি কি করলেন, আপনার ওয়েবসাইটটাকে সার্চ রেজাল্টের একদম টপে নিয়ে আসলেন, এই প্রসেসটাই মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সার্চ ইঞ্জিনে কোন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয় বা হচ্ছে সার্চ রেজাল্টের টপে নিয়ে আসা হয়, এই প্রসেসটার নামই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো আমরা তো গুগলে সার্চ করি ম্যাক্সিমাম, আমাদের কোনো কিছু জানার থাকলেই আমরা কি করি, গুগলে সার্চ করি, তাই না? এছাড়া আমরা ইউটিউবেও সার্চ করি। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, পাশাপাশি এটা একটা সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করে। তো এছাড়াও আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে। কোনো কোনো দেশ আছে যাদের হচ্ছে নিজস্ব সার্চ ইঞ্জিন ওরা ইউজ করে। তো এখানে আমি এই ইমেজটাতে কিছু নাম দেখতে পাচ্ছি। তো গুগল ছাড়াও ইয়াহু আছে। গুগল ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইয়াহু, বাইজু, তারপর হচ্ছে উলফার্ম আলফা, বিং, আস্ক, ডাকডাকগো, ডগপাইল, ইয়ান্ডেক্স, আউল, ইকোশিয়া। তারপর এখানে কি দেখতে পাচ্ছি, এটার নাম কি, কি আর্কাইভ, আহ এন ইন্টারনেট আর্কাইভ। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। যেমন শুরুতে হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। তো ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তার একটু বিস্তারিত আমরা দেখি যে কিভাবে সার্চ ইঞ্জিনটা আসলে কাজ করে। তো এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, যে এখানে হচ্ছে একটা ওয়েবসাইট। আহ ধরুন হচ্ছে আহ একটা ওয়েবসাইট কি করলো, উম, আমরা লিখে পাবলিশ করলাম। এরপর এটা জাস্ট ইমাজিন করা হয় বা কল্পনা করা হয় যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বা কোনো কিছু একটা পাবলিশ করি সার্চ ইঞ্জিনে, তখন সার্চ ইঞ্জিন থেকে কি করে, এরকম হচ্ছে এরকম একটা বোট বা একটা স্পাইডার বের হয়ে আসে। এটা জাস্ট ইমাজিন করা, এটা তো আসলে রিয়েল লাইফে কোনো এক্সিস্টেন্স নাই। সে কি করে, এই স্পাইডারটা কি করে, আপনার ওয়েবসাইটের উপর দিয়ে সে ক্রল করে যায়। মানে সে এই ওয়েবসাইটের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। তো ক্রল করার মাধ্যমে সে আসলে কি করে, ক্রল করার মাধ্যমে সে কি করে, এখান থেকে আহ আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন, তারপর হচ্ছে যে আপনি ওয়েব পেজের যে মেটা ডাটা গুলো ইউজ করেছেন, এগুলো সে রিড করে। রিড করে সে রিড করে সে বোঝার চেষ্টা করে যে আপনার ওয়েবসাইটটা আপনি কি ধরনের ওয়েবসাইট, বা আপনি এখানে কি ধরনের কন্টেন্ট পাবলিশ করেছেন। ঠিক আছে, তো ধরুন একটা ফুড রেলিভেন্ট একটা ওয়েবসাইট। তো এখানে ফুড কথাটা থাকবে, বিভিন্ন খাবারের নাম থাকবে, খাবারের রিভিউ থাকবে। তো এই ওয়েবসাইটটা পড়ে বা ক্রল করে স্পাইরার বুঝতে পারবে যে এটা একটা ফুড রেলিভেন্ট ওয়েবসাইট। আবার ধরুন কোন একটা ফ্যাশন রেলিভেন্ট ওয়েবসাইট, ধরুন আপনি হচ্ছে আম, ছেলেদের হচ্ছে পোশাক বিক্রি করেন বা হচ্ছে ক্লথিং, এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করেছেন। তো ওখানে ম্যানস ওয়্যার, ম্যানস ক্লথিং, ম্যানস টি শার্ট, ম্যানস ড্যানিম, এই ধরনের বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করি। তো তখন স্পাইডার বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা হচ্ছে ছেলেদের পোশাক নিয়ে তৈরি করা একটা ওয়েবসাইট। মানে সে ক্রল করে সে কিওয়ার্ড গুলোর হচ্ছে যাচাই বাছাই করে বুঝতে পারে যে এটা কি ধরনের ওয়েবসাইট। এরপর সে তো ক্রল করলো, ক্রল করে সে দ্বিতীয় ধাপে চলে আসে। দ্বিতীয় ধাপটা কি ছিল, দ্বিতীয় ধাপ দেখেন, এই যে ইন্ডেক্সিং। ক্রলিং সে করলো, প্রথম ধাপে সে ক্রলিং করলো, ক্রলিং করে সে বোঝার চেষ্টা করলো যে ওয়েবসাইটটা কি ধরনের। এরপর দ্বিতীয় ধাপে সে কি করলো, ইন্ডেক্সিং করলো। ইন্ডেক্সিং মানে এখান থেকে সে কি করলো, ওয়ার্ড কন্টেন্ট, এই যে দেখেন, স্পাইডার স্ক্রল ফ্রম দ্য পেজ টু পেজ এন্ড বিল্ডস এ লিস্ট অফ ওয়ার্ড কন্টেন্টস। তারপর ইন্ডেক্সিং এ এসে স্পাইডার্স কম্বাইন ফাইন্ডিংস ফ্রম ইচ পেজ এন্ড বিল্ডস অ্যান ইন্ডেক্স ইন লার্জ ডাটাবেস। আচ্ছা, তো লার্জ ডাটাবেসের মধ্যে সে কি করলো,
এখানে প্রত্যেকটা পেজে, এই যে দেখেন একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা হোম পেজ থাকে, অ্যাবাউট থাকে, তারপর প্রোডাক্ট এন্ড সার্ভিস থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো এই সবগুলো ডাটা গুলোকে সে কি করলো, কালেক্ট করে নিয়ে একটা বড় ডাটাবেজের মধ্যে সে কি করলো, এটাকে ইন্ডেক্স করলো। মানে এটাতে সে ডাটাগুলোকে সংরক্ষণ করলো। এরপর সে কি করলো, স্পাইডার আবার কি করলো, স্পাইডার রিপোর্ট ব্যাক টু সার্চ ইঞ্জিন উইথ রেজাল্ট। এরপর স্পাইডারটা আবার ঘুরে কি করলো, সার্চ ইঞ্জিনটাতে আসলো, এসে তাকে রিপোর্ট করলো যে সে কি কি রেজাল্ট পেয়েছে। এই যে ক্রলিংটা করে আসলো, তারপরে এই ডাটাবেজের মধ্যে ইন্ডেক্স করলো। এরপর আবার সার্চ ইঞ্জিনে গিয়ে সে বলে যে আমি এই এই রিপোর্ট গুলো পেয়েছি। এরপর সার্চ ইঞ্জিনটা কি করে, সার্চ ইঞ্জিন ফলো লিঙ্কস টু লুক অ্যারাউন্ড দ্য ইন্টারনেট ইউজিং অটোমেটেড প্রোগ্রামস উইথ সার্চ বোর্ড নোন এজ। আচ্ছা, এরপর সার্চ ইঞ্জিন কি করে, যখন কোনো নির্দিষ্ট ওই কিওয়ার্ড গুলো দিয়ে যখন কোনো ইউজার বা কোনো ভিজিটর বা কোনো ভিউয়ার যখন সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন কি করে, ওই কিওয়ার্ডের উপর বেস করে, বা কি শুধু কিওয়ার্ড না, এখানে আরো বিষয় আছে। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমাদেরকে আহ অনেক কিছুই করতে হয়। আমাদের অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, তারপর হচ্ছে ব্যাকলিংক করতে হয়, তারপর হচ্ছে এসইও অপটিমাইজড কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের কন্টেন্ট তৈরি করতে হয়, ইমেজ এসইও করতে হয়। এরকম অনেক কাজ আছে। তো এই সবগুলো কাজ করার পরেই তো অ্যাকচুয়ালি এটা র্যাঙ্ক করে। তখন আর যখন কোনো সার্চার কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন হচ্ছে তার রেজাল্টের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইট গুলো দেখায়। এরপর 3 নম্বরে আসে হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন কি করে, ওই স্পাইডারের কাছ থেকে যে ইয়েগুলো সে পেলো, ডাটাগুলো পেলো, এটার উপর ভিত্তি করে সে ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করায়। ঠিক আছে, তো এভাবে 3টা ধাপে হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনটা কাজ করে। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে এসইওর যে ক্লাসিফিকেশন বা টাইপস আছে সেটা সম্পর্কে আমরা জানবো। তো আমি একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে আজকে পড়াবো। তো আপনারা চাইলে এটা পড়তে পারেন, বা গুগলে সার্চ করে নিলে আরো অনেক ব্লগ সাইট পেয়ে যাবেন। আমি এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সটা চেক করবেন। আমি যেখান থেকে পড়াচ্ছি সেটা লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে এটা স্টাডি করতে পারেন। আর আমি তো পড়াচ্ছি। আচ্ছা, তো এখানে বলছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট টাইপস অফ এসইও সার্ভিসেস এন্ড টেকনিক। আচ্ছা, এসইও কে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, বা বিভিন্ন টাইপস এর হয়। ঠিক আছে, তো আমরা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমরা শুধু অতটুকুই পড়বো। এতটুকু আপাতত পড়বো। এছাড়া পরে আমরা বিস্তারিত যখন পড়বো তখন আরো অনেক টাইপস সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা যে হোয়াইট হ্যাট এসইও। এইটার ক্লাসিফিকেশনটা হচ্ছে নৈতিকতার ভিত্তিতে। নৈতিকতা মানে কি, ইথিক। ঠিক আছে, ইথিক্স এর ভিত্তিতে বা ইথিক্যালি এসইও কে 4 ভাগে ভাগ করা হয়। তো 1 নম্বর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, 2 নম্বর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নম্বর হচ্ছে গ্রে হ্যাট এসইও, 4 নম্বর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, তো শুরুতেই দেখেন হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা কি, আরে তোমার জন্য একটু পানি নিয়ে আসতে বাবা। তো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে এসইওর সবচাইতে ভালো, আমি দেখছি তুমি যাও, সমস্যা নেই। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সবচাইতে ভালো এসইও টেকনিক। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন বা গুগল যা কিছু রিকমেন্ড করে, এই সমস্ত রুলস আর রেগুলেশন গুলো ফলো করে এই এসইওটা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে নৈতিকতার দিক থেকে সবচাইতে ভালো এসইও টেকনিক। তো এখানে কি লিখেছে সেটা আমরা একটু পড়ি। যেমন, it doesn't take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in trouble with search. That's why all companies practice white hat SEO to raise their ranks of their website in search results. তো আমি যে কথাগুলো বললাম সেটাই বলছে যে হোয়াইট হ্যাট এসইওটা কি,
হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সবচাইতে ভালো, বেস্ট, হ্যাঁ বেস্ট এসইও টেকনিক। আর এটা কি করে, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে সাহায্য করে, এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে সাহায্য করে উইদাউট গেটিং ইন ট্রাবল উইথ সার্চ। এই যে একটা টার্মস দেখতে পাচ্ছেন, SERPs, সার্চ, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটার ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি, যেমন ধরুন আমরা এখানে সার্চ করি যে বেস্ট ওমেন্স ক্লথিং ব্র্যান্ড, আচ্ছা ব্র্যান্ড ইন বাংলাদেশ, ইন বিডি দিয়ে দিই, ঠিক আছে। এক মিনিট, এটা লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা আমরা কি লিখে সার্চ করলাম, যে বেস্ট ওমেন ক্লথিং ব্র্যান্ডস ইন বাংলাদেশ, মানে মহিলাদের পোশাকের সবচাইতে ভালো ব্র্যান্ড বাংলাদেশে কি কি। তো এখানে দেখেন কিছু রেজাল্ট শো করেছে, তাই না? এই যে এরকম আমরা যদি নিচে স্ক্রল করি আমরা আরো রেজাল্ট দেখতে পারবো। এই যে এটা এটা এটা, এগুলো কি, এটা হচ্ছে রেজাল্ট। আমরা কি করলাম, আমরা সার্চ ইঞ্জিন কোনটা, গুগল। গুগলে আমরা কি করলাম, এই যে এগুলো লিখলাম, এগুলোকে কি বলে, এগুলোকে বলে কিওয়ার্ড, ঠিক আছে। আমরা সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করি এটাকে বলা হয় কিওয়ার্ড। তো এই যে আমি বেস্ট ওমেন ক্লথিং ব্র্যান্ড ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, তো এখানে আমাকে যে রেজাল্টটা শো করছে, এই যে একটা পেজ ওপেন হয়েছে না, এটাকে বলা হয় সার্চ। এই যে এই টার্মটা, এই যে এখানে SERPs, সার্চ। তো যে রেজাল্টটা শো করেছে এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট, সার্চ, সংক্ষেপে সার্চ। আর পেজেস যখন হবে, একের অধিক যখন পেজেস হবে সেটা হচ্ছে সার্চ। তো এখানে আমার অনেকগুলো পেজ ওপেন করা, এই জন্য এতগুলো রেজাল্ট আসছে। আপনাদের এতগুলো আসবে না, এখানে দেখবেন 10টা বা 12টার মতো রেজাল্ট শো করবে। এরপর সিমোর বা দেখতে পাবেন 1 থেকে 100 পর্যন্ত এরকম পেজ গুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে পেজ গুলো ওপেন হচ্ছে এটাকেই বলা হয় সার্চ। এই যে দেখেন আমরা বেস্ট ক্লথিং ব্র্যান্ড লিখে সার্চ করাতে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, একদম টপে আছে, এটা নগরপল্লী.com, ঠিক আছে। তো এই নগরপল্লী.com, এটা একটা ব্লগ সাইট। ওদের এই কিওয়ার্ড দিয়ে, যে টপ 10 ক্লথিং ব্র্যান্ডস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড গুলো হচ্ছে তাদের এই ওয়েবসাইটে কোথাও না কোথাও ওরা ইউজ করেছে, এই কারণে হচ্ছে এটা টপে শো করছে। এরপর 2 নম্বর আছে বিজনেস ইন্সপেকশন বিডি। এদের কিন্তু কোনো কাপড়ের বিজনেস নাই, ঠিক আছে। এদের এই যে নগরপল্লী.com বলেন, বিজনেস ইন্সপেকশন বিডি বলেন, বা নিচে যদি স্ক্রল করি স্বদেশ পল্লী, এদের কিন্তু নিজস্ব কোনো কাপড়ের ব্র্যান্ড নাই, এরা হচ্ছে ব্লগ সাইট। এরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ লেখে। তো বাংলাদেশের টপ যে ক্লথিং ব্র্যান্ড গুলো আছে ওমেন্স ক্লথিং এর জন্য, এগুলো নিয়ে ওরা হচ্ছে ব্লগ লিখেছে, ব্লগ লিখে পাবলিশ করেছে। তো এইভাবেই হচ্ছে ওরা র্যাঙ্ক করেছে, ঠিক আছে। এই যে নগরপল্লী 1 নম্বরে আছে, তো এদের ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা হচ্ছে 1 নম্বরে আছে, এরা এই এসইও করেই হচ্ছে 1 নম্বরে এসছে, ঠিক আছে। তো আমি টার্ম বোঝাতে চাচ্ছিলাম যে সার্চ মানেটা কি। সার্চ হচ্ছে এই যে রেজাল্ট গুলো যে পেজে ওপেন হয় এগুলোকে সার্চ বলা হয়। আচ্ছা, তো আমরা কি জানলাম, যে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে ইথিক্যালি বা এথিক্স সবচাইতে ভালো এসইও টেকনিক। এটা গুগল যা কিছু রেকমেন্ড করে এই সব কিছু টেকনিক ফলো করে তারপর হচ্ছে সে এই কাজগুলো করে। এই যে এখানেই লিখেছে যে হোয়াইট হ্যাট টেকনিক্স আর গুগলস রিকমেন্ডেড অ্যাপ্রোচ, গুগল যা কিছু রিকমেন্ড করে তাই হচ্ছে সে ফলো করে।
আহ তো এখানে দেখেন যে কিছু হোয়াইট হ্যাট টেকনিকের কথা এখানে বলা হয়েছে, যে কি কি কোন কোন কাজগুলো হচ্ছে হোয়াইট হ্যাট এর মধ্যে পড়ে। তো এক নম্বরে দেখাচ্ছে যে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট, যে আপনি আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকবে বা যে কন্টেন্ট গুলো আপনি পাবলিশ করবেন সেগুলো যেন হাইয়েস্ট কোয়ালিটির হয়, সবচাইতে ভালো কোয়ালিটির হয়। তো আপনি হচ্ছে একদম উম, লোয়েস্ট কোয়ালিটির হচ্ছে টেক্সট কন্টেন্ট দিবেন, আর আপনি এক্সপেক্ট করবেন যে আপনার ব্লগ সাইটটা হচ্ছে র্যাঙ্ক করবে, তা তো হবে না। আপনি যদি চান যে আপনার যে ইয়েটা আছে, কোয়ালিটি আছে, আর সরি আপনার যে কন্টেন্ট আছে সেটা র্যাঙ্ক করাতে, তাহলে আপনার কন্টেন্টও হাইয়েস্ট কোয়ালিটির হতে হবে। এরপর দুই নম্বরে হচ্ছে ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। ইউজার যারা আছে এরা যেন খুব সহজে আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে নেভিগেট করতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এই জন্য আপনি এটাতে ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস তৈরি করবেন। তারপর হচ্ছে শেয়ারিং ইউর পেজ লিংক অন সোশ্যাল মিডিয়া। তো অনেক বেশি ট্রাফিক গেইন করার জন্য বা ট্রাফিক গ্রো করার জন্য আমরা কি করতে পারি, আমাদের পেজের লিঙ্কটা বা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করব। তো এটাকে এটা আবার স্প্যামিং করা যাবে না। তো শেয়ার করব আমরা হচ্ছে যে যেরকম নিয়ম আছে নিয়মগুলো মেনে হচ্ছে শেয়ার করব। তো এটা হোয়াইট হ্যাট এর মধ্যে পড়ে। এরপর হচ্ছে অপটিমাইজিং এইচটিএমএল, এটা একটু টেকনিক্যাল বিষয়। আপনারা জাস্ট জেনে রাখেন যে হোয়াইট হ্যাট এসইও টেকনিকটা হচ্ছে ইথিক্যালি বা বাই এথিক সবচাইতে ভালো এসইও টেকনিক। এরপর দুই নম্বরে আছে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল যা কিছু রিকমেন্ড করে সবকিছু ফলো করে, আর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের কোনো রুলস সে মানে না, বা কোনো গুগল যা কিছু রিকমেন্ড করে তার কোনোটাই সে মেনে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করে না। তো এখানে কি লিখছে দেখেন, যে ব্ল্যাক হ্যাট এসইও is used to get results faster. Also, it is a faster way to get your site deleted from Google server. Black hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithms. আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য অনেকে ব্যবহার করে। তো এতে করে কি হয়, আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও করে আপনার ওয়েবসাইটটা তৈরি করেন তাহলে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করানো যায়। কিন্তু র্যাঙ্ক করালে কি হবে, যত দ্রুত আপনি হচ্ছে এটাকে র্যাঙ্ক করাবেন তত দ্রুত হচ্ছে গুগল সার্ভার থেকে আপনার এই সাইটটা ডিলিট করে দিবে। গুগল যখন বুঝতে পারবে যে আপনি গুগলের অ্যালগোরিদমটা আপনি মেনে চলছেন না, তখন কি করবে, এই সাইটটা সে ডিলিট করে দিবে। তো এটা করা যাবে না। You will rank faster, but only for a shorter period, as Google begins to notice that your page may not be serving the purpose that it is meant for, but gets the bulk of the click. গুগল যখন নোটিস করবে বা গুগল যখন বুঝতে পারবে যে আপনার এই ওয়েবসাইটে অনেক বেশি ক্লিক আসছে, মানে এই ওয়েবসাইটে অনেক ভিজিটর আসছে, কিন্তু ওরা হচ্ছে বেশিক্ষণ এখানে স্টে করছে না, বা এখানে যে পারপাসে ওরা হচ্ছে আসছে সেই পারপাসটা আপনার ওয়েবসাইটটা সার্ভ করতে পারছে না, তখন কি করবে, গুগল বুঝতে পারবে যে আপনি এখানে নিশ্চয়ই ব্ল্যাক হ্যাট এসইও করেছেন। তখন সে কি করবে, আপনার এই সাইটটা সে ডিলিট করে দিবে। তারপর এখানে আরো কিছু বিষয় আছে। সাম অফ দিস ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক্স ইনক্লুড লিঙ্ক স্প্যামিং, যে অনেক বেশি স্প্যাম করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং, অনেক বেশি কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। ওভার অপটিমাইজ এসটিএমএল ট্যাগস এন্ড হেডিংস দেওয়া যাবে না। অনেক বেশি পিকচার ব্যবহার করা যাবে না। অনেক বেশি লিঙ্ক বা টেক্সট হাইড করা যাবে না। ওই যে হাইপার লিঙ্ক শিখেছিলাম না আমরা, লিঙ্কডইনের আর্টিকেল রাইটিং এ শিখেছিলাম না, কিভাবে হচ্ছে একটা টেক্সটের ভিতরে আমরা লিঙ্ক হাইড করতে পারি, এটা হাইপার লিঙ্ক। এটা অনেক বেশি করা যাবে না, আবার হচ্ছে নিয়ম মেনে নিতে হবে। তারপর ব্যাকলিঙ্ক বাই করতে পারবেন না। অন্যের কন্টেন্ট কপি করে আপনি পাবলিশ করতে পারবেন না। এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। এরপর তিন নম্বরে হচ্ছে গ্রে হ্যাট এসইও।
যে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুইটার সংমিশ্রণ। এর মানে হচ্ছে যে এখানে নৈতিকতার কিছু আম, ভালো দিকগুলোও হচ্ছে ফলো করা হয়, আবার ব্ল্যাক হ্যাট এসইও যে অনৈতিক কাজগুলো আছে সেগুলোও হচ্ছে কিছুটা ফলো করে দুইটার একটা সংমিশ্রণ করা হয়, বা দুইটার একটা মিক্সচার তৈরি করা হয়। তো এটাও করা যাবে না, ঠিক আছে, এটাও অনৈতিক কাজ। আপনি নৈতিকতার সাথে অনৈতিক কাজ মিলিয়ে দিলেই যে এটা ভালো হয়ে যাবে, আহ, এটা ভুল ধারণা। তো গ্রে হ্যাট এসইওটা কি দেখেন, gray hat SEO is a mix of white and black hat SEO already mentioned above. As the name implies, it simply means being is that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google stuff. আচ্ছা, তো আমি এটাই বলছে, আমি এইমাত্র যেটা বললাম, Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. গুগল, আপনি যদি গ্রে হ্যাট এসইও করেন, গুগল হয়তোবা আপনাকে পুরোপুরি ডিলিট করবে না বা আপনার সাইটটা পুরোপুরি হচ্ছে ব্যান করবে না, কিন্তু আপনার ওই বিজনেসটার উপর বা আপনার ওই ওয়েবসাইটটার উপর এমন একটা সে আহ, মানে ব্যাড ইমেজ একটা পেইন্ট করে দিবে, যাতে করে এই গুগলে আপনি কখনোই এই ওয়েবসাইট নিয়ে র্যাঙ্ক করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু গ্রে হ্যাট এসইও টেকনিক গুলো কি কি দেখি আমরা। যেমন পাবলিশিং ফান কন্টেন্ট রিটার্ন বাই ইনএফিশিয়েন্ট বোর্ড, পেইং ফর ফলস রিভিউজ, আপনি টাকা খরচ করে হচ্ছে ফলস রিভিউ নিবেন বা সেটা হবে না। এক্সচেঞ্জিং লিঙ্ক, পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিকবেট হেডলাইন্স, এর মানে হচ্ছে আপনি হেডলাইনটা কি করলেন, অনেক বেশি চটকদার একটা হেডলাইন দিলেন, ঠিক আছে। অনেক সময় হয় না যে আমরা কি দেখি একটা নিউজে বা একটা আর্টিকেলে, অনেক সময় ইউটিউবেও আমরা দেখি থাম্বনেইলটার মধ্যে যে হেডলাইনটা থাকে বা ওই কন্টেন্টের যে হেডলাইনটা থাকে ওটা অনেক চটকদার থাকে বা হচ্ছে অনেক ইমপ্রেসিভ থাকে, কিন্তু যখন আপনি কন্টেন্টটা দেখবেন বা কন্টেন্টটা ধরুন কোনো ব্লগ সাইট হলে কন্টেন্টটা পড়বেন, তখন দেখা যায় যে ওই হেডলাইনের সাথে ইয়েটার মিল নাই, কন্টেন্টের মিল নাই, বা যেভাবে হচ্ছে হেডলাইনটা তৈরি করা হয়েছে আসলে ওই রকম না। তো এটাকে বলা হয় ক্লিক, এটাকে ক্লিক বেট বলা হয়। তো এরকম করা যাবে না। আপনি যে আর্টিকেল পাবলিশ করবেন ওখানে আপনি এই ধরনের মানুষকে মিসগাইডেড করা বা হচ্ছে তাদেরকে ইয়ে করা, এরকম কাজ করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, ক্লাসগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে কিনা আমাকে ইয়েস অথবা নো লিখে জানান। আমি তো এক নাগাড়ে বকবক করে যাচ্ছি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা। ওরা কিন্তু আস্তে সাউন্ড করতে বলো, আর দরজাটা বন্ধ করে দাও। ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে কিনা, দ্রুত লেখেন, রেসপন্স করতে হবে, না তো আমি এক নাগাড়ে বকবক করে যাব আর আপনারা সবাই ঘুমায় যাবেন। ইসমাইল ভাইয়ের ক্লাস বুঝতে কষ্ট হচ্ছে? প্রশ্ন আগে বুঝেন, ইসমাইল ভাই ক্লাস বুঝতে কি কষ্ট হচ্ছে? বাকি সবাই নো লিখেছে, আপনি একাই ইয়েস লিখেছেন। ইসমাইল ভাইকে কি জিজ্ঞেস করছি, ক্লাস বুঝতে আপনার কষ্ট হচ্ছে কিনা। আচ্ছা, যাই হোক, সাথে সাথে রেসপন্স না করলে আসলে ইয়ে হয় না, কমিউনিকেশনটা ঠিক মতো বিল্ড আপ হয় না। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের এক্সামে যদি আসে যে হচ্ছে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও কত প্রকার, তখন আমরা হচ্ছে চার প্রকার লিখবো, যে হোয়াইট হ্যাট এসইও, তারপর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো এখানে নেগেটিভ হ্যাট এসইওটা নাই এই ওয়েবসাইটে, তা আমি মুখে মুখে বলে দিচ্ছি। নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মতোই একটা এসইও টেকনিক।
যেখানে হচ্ছে মানে অনৈতিক ভাবে হচ্ছে ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর চেষ্টা করা হয়। তো এই কাজটা করা যাবে না। ঠিক আছে? তো নেগেটিভ হ্যাটটা কিন্তু এখানে নাই, আমি মুখে বলে দিলাম। তো আপনাদের যদি প্রশ্ন আসে ইথিক্যালি বা এথিক্স এসইও কত প্রকার, তাহলে আপনারা লিখবেন হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। আচ্ছা মারুফ ভাই, রেকর্ডিং আছে, আমাদের মিড টার্ম এক্সাম হবে শনিবার, আপনি একটু রেকর্ডিংটা কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, মিড টার্ম এক্সাম হবে শনিবার দিন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর এসইও কে আরো অন্যভাবে হচ্ছে ক্লাসিফাই করা হয়। তো এক নম্বর হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও বলা হয়। নামটা থেকেই বোঝা যাচ্ছে যে অন পেজ মানে কি, পেজের ভিতরে। তো এখানে আহ, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে বা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টে যে এসইওটা করতে পারি সেটাকে অন পেজ এসইও বলে। ঠিক আছে, তো এখানে দেখেন কি লিখেছে যে as the name suggests, on page SEO refers to an on page optimization. It is an on page SEO strategy that encompasses activities carried out directly on the paper or site. On page SEO is the process of optimizing on site ranking factors like meta description, keywords, meta titles, images, headers and others. আচ্ছা, একটা ওয়েবসাইটের ভিতরে বা কি থাকে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা কন্টেন্ট পাবলিশ করি। তো ওখানে কি লিখতে হয়, টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন থাকে, ইমেজ ব্যবহার করি, হেডার থাকে, ফুটার থাকে। তারপর কন্টেন্টের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করি। তো এটাকে কি বলা হয়, এই যে আমরা পেজের ভিতরে যে কাজগুলো করছি, এটা হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। আপনি যেই ইমেজটা দিবেন সেটা ইমেজটাকে আপনি এসইও করে দিবেন। আপনি যে টাইটেলটা দিচ্ছেন ওখানে যেন কিওয়ার্ড থাকে, এসইও অপটিমাইজ কিওয়ার্ড থাকে, আর সেই বিষয়টা আপনাকে এসইও করতে হবে। আপনি যে ডেসক্রিপশনটা লিখছেন সেখানেও যেন কিওয়ার্ড থাকে, তাহলেই হচ্ছে আস্তে আস্তে এটা র্যাঙ্ক করবে। তো এই যে কাজগুলো করছি আমরা, এটাকে অন পেজ এসইও বলে। তো অন পেজ এসইওর মধ্যে কি কি আছে দেখেন, এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে কিওয়ার্ড রিসার্চ, মানে পুরোটাই প্রায় পুরোটাই ধরতে গেলে কিওয়ার্ডের খেলা। ঠিক আছে, একটা কন্টেন্টের মধ্যে তো বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা লিখি, তো এখানে হচ্ছে এসইও অপটিমাইজড কিওয়ার্ড ব্যবহার করলে পরে এটা হচ্ছে র্যাঙ্ক করবে। তো কিওয়ার্ড রিসার্চ আমরা দেখাবো ক্লাসে, আপনাদের আছে। আমরা যখন গুগল অ্যাডস এর ক্লাস করব তখন আমি দেখাবো যে কিভাবে টুলস ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। তো আপাতত আমরা জেনে রাখি যে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে অন পেজ এসইও এর মধ্যে পড়ে। এরপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। আপনি যে কন্টেন্ট পাবলিশ করবেন সেটা যেন এসইও কোয়ালিটির হয়। তারপর আসছে হচ্ছে, আমরা একটু নিচে যাই, ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও। এসইও ভিতরে আমরা ইন্টারনাল লিঙ্কিং করব। তারপর হচ্ছে মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, যে মেটা ডাটা গুলো থাকবে সেগুলোকে এসইও অপটিমাইজেশন, এসইও অপটিমাইজ করব। ইমেজ এসইও অপটিমাইজেশন, ইমেজ কিভাবে এসইও করতে হয় আমি দেখাবো আপনাদেরকে, ক্লাসের সামনে আছে আপনাদের। ফাইবারের ক্লাস যখন করব তখন আমরা ফাইবারে গিয়ে কিভাবে এসইও করতে হয় সেটা দেখবো। তো ইনফ্যাক্ট আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে বলেন আর হচ্ছে কাজের জন্য বলেন, যেখানেই আমরা ইমেজ ব্যবহার করি, যেমন লিঙ্কডইনে আমরা কি করেছিলাম কিছুদিন আগে, আর্টিকেল রাইটিং শিখেছিলাম না? ওখানে যে কাভার ফটো দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন ফটো ব্যবহার করেছিলাম আমরা, এগুলোকেও যদি আমরা এসইও করে ইয়ে করি, পাবলিশ করি, তাহলে হচ্ছে এখান থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বা আমাদের ওই আর্টিকেলটা হচ্ছে অনেকের কাছে রিচ করবে। ঠিক আছে, ইমেজ আছে, আমি দেখাবো কিছুদিন পরেই দেখাবো। তো এই গেল হচ্ছে অন পেজ এসইও। এরপর দুই নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। আচ্ছা, এটা এটা অন পেজ হচ্ছে পেজের ভিতরের ইন্টারনাল কাজগুলো করতে হয়, এসইও অপটিমাইজ করতে হয়। আর অফ পেজ হচ্ছে
হচ্ছে বাইরে থেকে যে কাজগুলো করা হয় আপনার এই যে ইয়েটা আছে, ওয়েবসাইটটাকে আছে, এটাকে র্যাঙ্কিং এর জন্য যে কাজগুলো বাইরে থেকে করা হয় সেটাকে অফ পেজ এসইও বলে। তো অফ পেজ এসইওটা কি দেখেন, অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অন পেজের উল্টোটা হচ্ছে বা বিপরীতটা হচ্ছে অফ পেজ। Off-page SEO refers to all your SEO activities outside of your website. However, whether we are talking about off-page SEO, on-page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: ranking. আচ্ছা, তো এটাই বলছে। তো অফ পেজ এসইও এর মধ্যে কি পড়ে দেখেন, গেস্ট ব্লগিং, এটা হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে পড়ে। তারপর আসছে হচ্ছে হেরো, আপনারা জাস্ট জেনে রাখেন, এগুলো এখনই আপনাদের এত বিশদভাবে না জানলেও চলছে। তারপর হচ্ছে কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, তারপর ইন্টারনেট অ্যাডস, এগুলো অফ পেজ এর মধ্যে পড়ে। প্রেস ডিস্ট্রিবিউশন, এটাও হচ্ছে অফ পেজ এর মধ্যে পড়ে। এরপর 3 নম্বরে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও। তো নাম থেকে বোঝা যায় যে টেকনিক্যাল বিষয়গুলো যে এসইওর মাধ্যমে হচ্ছে হ্যান্ডেল করা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো এখানে কি বলছে দেখেন, যে টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট। However, some people classify it as a subject of on-page SEO. It is because আচ্ছা, এত কিছু জেনে কাজ নাই। আমরা শুধু এতটুকু বুঝি যে আমাদের যে পেজের কন্টেন্টে টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। ঠিক আছে, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর মাধ্যমে আহ হচ্ছে কন্ট্রোল করা হয়। এই যে পেজের কন্টেন্টে কিন্তু টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। আচ্ছা, কেউ কি বলতে পারবেন পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ আছে? আমরা একটু আগেই কিন্তু পড়েছি। এই যে আমি বললাম যে পেজ কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, এটা কোন এসইও এর মধ্যে পড়ে? হ্যাঁ, ইসমাইল ভাই ঠিক বলেছেন, অন পেজ এসইও এর মধ্যে পড়ে। পেজের কন্টেন্টে কাজ হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে ইসমাইল ভাই, থ্যাংক ইউ। পেজের কন্টেন্ট মানে পেজের ভিতরে যে কাজগুলো সেগুলো তো অন পেজ এসইওর কাজ, তাই না? কিন্তু টেকনিক্যাল এসইওর এখানে কোনো কাজ নাই। টেকনিক্যাল এসইও কি কি সার্ভিস দেয় সেটা দেখি আমরা। যেমন শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। আচ্ছা, ধরুন আপনার একটা ইনফরমেশন জানার দরকার। তো আমরা কি করি, ইনফরমেশন জানার দরকার হলে দৌড়ে গিয়ে আমরা কি করি, গুগলে সার্চ করি। তো গুগল তো আমাদেরকে রেজাল্ট শো করছে। তো ওখান থেকে আমরা কি করলাম, একটা দুটো উপরের দিকে যে ইয়েগুলো আছে, ওয়েবসাইট গুলো আছে, আমরা ওইখানে গিয়ে কি করলাম, ক্লিক করলাম ইনফরমেশনটা জানার জন্য। তো একটা সাইটে গিয়ে আমরা ক্লিক করলাম, ওটা কি করছে, লোড দেখাচ্ছে, অনেক বেশি লোড টাইমটা অনেক বেশি নিয়ে নিচ্ছে। তখন আমরা কি করি, মানে অ্যাজ এ ভিজিটর বা অ্যাজ এ ভিউয়ার, জেনারেলি আমরা কি করি, আমরা ওটা কেটে দেই বা ওটা ক্যান্সেল করি, ক্যান্সেল করে আরেকটা ওয়েবসাইটে যাই। ঠিক আছে, যেটা অনেক বেশি লোড নিচ্ছে, ওটা আমাদের এত ধৈর্য নাই আসলে বসে থেকে, কখন এটা লোড হয়ে ওপেন হবে তারপর আমরা ইনফরমেশনটা দেখবো। আমরা এটা কি করি, আবার ট্যাগ করি, ট্যাগ করে হচ্ছে আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে যাই। তো এই যে লোডিং টাইমটা, যে কোনো একটা সাইটের যে লোডিং টাইমটা, এটাকে রিডিউস করা বা এটাকে কন্ট্রোল করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ঠিক আছে, টেকনিক্যাল এসইওর মাধ্যমে এই লোডিং টাইমটাকে হচ্ছে কন্ট্রোল করা হয়। তো এখানে এটাই বলছে যে visitors no longer have the patience to wait for pages to load. They want the information and they want it right now. If your web pages take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time. ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে বললো। তো এখানে জাস্ট বলা হয় দা এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ড। এটা হয়তো ওরা রিসার্চ করে বের করেছে যে প্রত্যেকটা ব্যক্তির কি করে, মানে অ্যাটেনশনটা ইয়ে ধরে থাকে হচ্ছে 8 সেকেন্ড পর্যন্ত। তো আপনি যদি আপনার সাইটটাকে হচ্ছে ইয়ে মানে
র্যাঙ্কে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে লোড টাইমটা কত করতে হবে, যে 2 সেকেন্ড, যে ক্লিক করবে আর সাথে সাথে হচ্ছে এটা লোড হয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভিজিটর ধরে রাখতে হলে আপনাকে লোডিং টাইমটাকে রিডিউস করতেই হবে। এই এই হচ্ছে এটা, এই কাজটা টেকনিক্যাল অ্যাপসের মাধ্যমে করা হয়। এরপর 2 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল অ্যাপ। তো দেখা যায় যে ম্যাক্সিমাম ইউজাররা হচ্ছে মোবাইল ইউজার, তাই না? আমরা তো ল্যাপটপ পিসি সাথে নিয়ে নিয়ে ঘুরি না, আর কিন্তু মোবাইলটা আমাদের হাতে হাতে থাকে। তো আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে, মোবাইল থেকে যেন এটার ইন্টারফেসটা ভালো দেখা যায় এবং খুব সহজে যেন এটাকে অ্যাক্সেস করতে পারে বা নেভিগেট করতে পারে। এই কারণে আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। তো এই কাজটাও হচ্ছে টেকনিক্যাল অ্যাপসের মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। ওই যে একটু আগে দেখালাম না যে কিভাবে সার্চ ইঞ্জিনটা কাজ করে, যে স্পাইডারটা ক্রল করে যায়। ঠিক আছে, এই ক্রলিং এর ক্ষেত্রে, ক্রলিং এর সময় যখন কোনো এরর আইডেন্টিফাই করে, তো ওইটাকে কিভাবে হচ্ছে, বা কোনো ইস্যু যদি অ্যারাইজ করে সেটাকে কিভাবে হচ্ছে সলভ করবে, এই কাজটা টেকনিক্যাল অ্যাপসের মাধ্যমে করা হয়। এরপর আসি হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, কোনো কন্টেন্ট যদি ডুপ্লিকেট হয়ে গেল সেটাকে ইয়ে করা, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিও। এরপর 4 নম্বরে হচ্ছে লোকাল অ্যাসিও। লোকাল অ্যাসিওটা হচ্ছে যাদের লোকাল বিজনেস আছে, আম, তাদের জন্য। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তির হচ্ছে একটা বিজনেস আছে যেটা কিনা একটা নির্দিষ্ট শহরকে টার্গেট করে, বা হচ্ছে একটা নির্দিষ্ট লোকালিটিকে টার্গেট করে সে হচ্ছে তার বিজনেসটাকে ক্রিয়েট করতে চাইছে, বা শুধুমাত্র সে এই বিজনেসটা এই লোকালিটিটার ভিতরেই রাখতে চাইছে। তো সেক্ষেত্রে আহ তার ওয়েবসাইটের জন্য যে অ্যাসিওটা করা হবে এটা লোকাল অ্যাসিও হবে। ঠিক আছে, তো এখানে দেখেন কি বলছে, যে local SEO is one of the important types of SEO that is more location specific than the others. এই যে লোকেশন স্পেসিফিক, কোন একটা লোকেশনকে টার্গেট করে বা স্পেসিফাই করে হচ্ছে এই এসইওটা করা হয়। It deals with rankings in a specific state, city or town. Local SEO helps increase a company's online presence within the location itself. আচ্ছা, ধরুন একজন ব্যক্তি যার কিনা হোমমেড ফুড ডেলিভারি বিজনেস আছে। এখন ওই যে বড় বড় শহরগুলোতে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা অনেক হচ্ছে পপুলার হয়েছে। বা আজকাল তো মানুষ অনেক ব্যস্ত থাকে, তো রান্না বান্নার সময় খুব কম পায় বড় বড় শহরগুলোতে, যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনই হচ্ছে জব করে বা হচ্ছে দুজনেই ব্যস্ত থাকে। তো তারা কি করে, এরকম হোমমেড ফুড ডেলিভারি নেয়। তো ধরুন কোন একজন ব্যক্তির, আর হোমমেড ফুডটা তো আসলে অল ওভার মানে অনেক বেশি এরিয়াতে হচ্ছে সার্ভ করা সম্ভব হয় না, যেহেতু এটা পচনশীল একটা দ্রব্য। তো ধরুন কোন একজন ব্যক্তি তার বিজনেস আছে, সে শুধু ঢাকা সিটির ভিতরে হচ্ছে সে এই তার হোমমেড ফুড ডেলিভারি করতে পারে। তো ঢাকা থেকে তো আর খুলনা রাজশাহীতে তো রান্না করা খাবার পাঠানো সম্ভব না, তাই না? তো অথবা ঢাকা সিটির ভিতরেও নির্দিষ্ট একটা লোকালিটিতে, যে শুধুমাত্র সে মিরপুরে হচ্ছে সার্ভ করে, এছাড়া হচ্ছে ধানমন্ডিতে করে, অথবা ধানমন্ডি বনানী গুলশান এই এরিয়াতে হচ্ছে সে সার্ভ করে। ঠিক আছে, তো সে কি করতে চাইছে, তার বিজনেসটা শুধুমাত্র এইটুকের মধ্যেই সে সীমাবদ্ধ রাখতে চাইছে, বা এই লোকেশনটাকে টার্গেট করে সে তার বিজনেসটা গ্রো করতে চাইছে। তো সেক্ষেত্রে সে তার ওয়েবসাইটটাকে কি করবে, লোকাল এসইওর মাধ্যমে অপটিমাইজেশন করে নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্লাসিফিকেশন। এছাড়া আরো অনেক ক্লাসিফিকেশন আছে, ই কমার্স এসইও আছে, নেগেটিভ এসইও আছে, নেগেটিভ হ্যাট এসইও আমি বলেছিলাম একটু আগে। তো এরকম হচ্ছে আরো বিভিন্ন ধরনের এসইও আছে, ইউটিউব এসইও আছে। তো আমাদের এত কিছু আপাতত না জানলেও চলছে, আমরা জাস্ট সিম্পলি জেনে নিব যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও হচ্ছে 4 প্রকার: হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, নেগেটিভ হ্যাট এসইও। আর হচ্ছে যদি আপনাকে এমনিতে সিম্পলি জানতে চাই যে এসইও ক্লাসিফিকেশন বা টাইপসটা জানতে চাই, সেক্ষেত্রেও আপনারা লিখবেন যে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে অন পেজ এসইও, 2 নাম্বার অফ পেজ এসইও,
3 নাম্বার হচ্ছে টেকনিক্যাল এসইও, 4 নাম্বার হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, এই 4 প্রকার আপনারা সুন্দর মতো লিখে দিবেন। তো এসইওটা হচ্ছে আসলে বিশাল, ডিজিটাল মার্কেটিং এর বিশাল একটা পার্ট হচ্ছে এসইও। ঠিক আছে, শুধু এসইও যদি আপনারা শিখতে চান বা শুধু এসইও নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে মোটামুটি আপনাকে 2 বছর হাতে সময় নিয়ে নামতে হবে। এসইও শিখতে শিখতেই 6 মাসের মতো টাইম লেগে যাবে। ভালো মতো শিখতে গেলে আপনার হচ্ছে 7-8 মাস, 9 মাস তো লাগবেই। এরপর হচ্ছে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে করাতেও আপনার 6-7 মাস, 8 মাসের মতো টাইম লেগে যায়। এরপর হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। তো এভাবে মোটামুটি 2 বছর টাইম নিয়ে নামলে এসইও সম্পর্কে ভালো জানতে পারবে। তবে এটা খুব ভালো ইয়ে আছে, মার্কেট প্লেস ভ্যালু আছে, মার্কেট প্লেসের বাইরেও ভ্যালু আছে। ধরুন এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকে। আপনি যদি কোনো মতে একটা বা দুটো ক্লায়েন্ট হচ্ছে ম্যানেজ করে নিতে পারেন, বা ক্লায়েন্টের কাজ যদি পান, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে 5 মাস, 6 মাস, 7 মাস। আর ভালো রেজাল্ট যদি দেখাতে পারেন, সেক্ষেত্রে সে আপনাকে বারবারই হায়ার করবে। ঠিক আছে, এটা একদম কন্টিনিউয়াসলি হচ্ছে আপনাকে ইয়ে রাখবে, কাজের মধ্যে রাখবে। তবে পুরো এসইওটা না শিখে পার্ট পার্ট গুলো শেখা যায়। যেমন আপনি যদি মনে করেন আমি শুধুমাত্র অন পেজ এসইওটা শিখবো, কিভাবে কন্টেন্ট রাইটিং করে কিংবা কন্টেন্ট পাবলিশ করে, এসইও অপটিমাইজ কন্টেন্ট কিভাবে তৈরি করা হয়, সেটাও সম্ভব। শুধুমাত্র অন পেজটা শিখেন, বা শুধুমাত্র অফ পেজ এসইওটা শিখেন, অথবা টেকনিক্যাল এসইওটা শিখেন, ব্যাকলিংক শিখেন, অথবা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে সেটাও শিখেন। কিওয়ার্ড রিসার্চেরও কাজ আছে ভালো। ঠিক আছে, সেটাও সম্ভব। আচ্ছা, আজানের জন্য কি পজ নিয়ে যান? শেষ হোক, আগামী পরে আবার।
উম, আচ্ছা, তো ফাইবার আপওয়ার্কে তো এসইওর অনেক ভ্যালু আছে। এছাড়া আরেকটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে হচ্ছে যারা কাজ করে তাদের জন্য। এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। ঠিক আছে, এসইও ক্লার্ক একটু সার্চ করি। এই যে এটা এসইও ক্লার্ক, এসইও মার্কেট প্লেস ফর ব্যাকলিংক রিক্রুটমেন্ট যা যা আছে সেটা। তো আমরা একটু দেখি। তো মার্কেট প্লেস যেরকম হয় এরকম সেলারদের গিগ থাকে, তারপর হচ্ছে রেটিং দেখা যায়, এরপর হচ্ছে তাদের কে কত প্রাইসিং এ কাজ করে, সার্ভিস সেল করে, এগুলো সবকিছু হচ্ছে এখানে দেখা যায় ওই রকমই। তো এই যে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, বা আপনি সার্চ করেও নিতে পারেন। যেমন লিঙ্ক বিল্ডিং এর কাজ যারা করে, বা আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, বা অনসাইট মানে কি অন পেজ এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট স্পট, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে, বা আপনি এখানে সার্চও করে নিতে পারেন। তো এরকম হচ্ছে ওদের গিগ গুলো আমরা দেখতে পাচ্ছি, লোড হচ্ছে। তো এখানে দেখেন কিছু টার্মস আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে পিবিএন, পিবিএন ব্যাকলিংক, তারপর ডিএ, তারপর হচ্ছে টিএ, এরকম বিভিন্ন রকমের টার্মস আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, তো এগুলো ফুল মিনিংটা কি হবে বা ইলাবোরেশনটা কি হবে, এটা আপনারা ফাইন্ড আউট করবেন। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট করছি। আমি আগে পোস্টটা করি, তারপর আপনাদেরকে বুঝিয়ে বলছি। একটা মিনিট। আপনারা হচ্ছেন কত, 64 ব্যাচ। এই যে দেখেন এই পোস্ট আমি এইমাত্রই করলাম। তো এখানে কি বললাম, যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। এখানে কিছু টার্মস দেওয়া আছে, যেমন টিএ, ডিএ, পিএ, পিএফ, সিএফ, ডিআর, পিবিএম, সার্ভ, এরকম বিভিন্ন টার্মস দেওয়া আছে। এগুলোর সংক্ষিপ্ত রূপটা এখানে দেওয়া আছে, এটার ইলাবোরেশনটা কি হবে সেটা হচ্ছে আপনারা ফাইন্ড আউট করবেন। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেমন টিএ, ডিএ, এগুলো তো অনেক ধরনের মিনিং আছে, তাই না? তো আপনারা সার্চ করবেন কি লিখে। তো টি এর মিনিং ইন এসইও, বা টি এর মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, ডি এর মিনিং ইন ডিজিটাল মার্কেটিং, বা ডি এর মিনিং ইন এসইও, এইভাবে সার্চ করবেন। সার্চ করে এই টার্মস গুলোর মানে ইলাবোরেশনটা কি হবে বা পূর্ণরূপটা কি হবে এটা ফাইন্ড আউট করে আপনারা এই পোস্টের কমেন্ট সেকশনে আলাদাভাবে আপনাদের পোস্ট করতে হবে না। আমি যে পোস্টটা করেছি এটার কমেন্ট সেকশনে এসে এগুলোর মিনিং গুলো বের করে কমেন্টে আপনারা এগুলোর মিনিং গুলো লিখে পোস্ট করবেন। ঠিক আছে, কমেন্টে।
আলাদাভাবে পোস্ট করার দরকার নেই, আমার এই পোস্টের কমেন্টে এসে আপনারা হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দিবেন। তো আমি আসলে এগুলো বলে দিতে পারতাম, কিন্তু আমি একটু দেখি যে আপনারা হচ্ছে কি ধরনের মিনিং খুঁজে বের করেন। এরপর এর সঠিকটা কি হবে, এটা হচ্ছে আমি আগামীকাল আহ রাতের বেলা যে কোনো সময় হচ্ছে এটার সঠিক অ্যান্সারটা কি হবে সেটা গ্রুপে পোস্ট করব। ঠিক আছে, তো আগামীকাল রাত পর্যন্ত আপনারা হচ্ছে এগুলোকে খুঁজে বের করে আমার এখানে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন এগুলোর। আমি এটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে। আর হচ্ছে শনিবার দিন আপনাদের এক্সাম হবে। শনিবার দিন সন্ধ্যা 7টায় আমি হচ্ছে গ্রুপে পোস্ট করবো, ওই দিন জুমে ক্লাস হবে না। ঠিক আছে, জুমে ক্লাস হবে না, পোস্ট করে দিব, পোস্টের মধ্যে প্রশ্নের লিঙ্কটা থাকবে। তো যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি একটু সবাই কাইন্ডলি রেকর্ডিংটা ভালো মতো দেখবেন, ভালো মতো বুঝে নেবেন বিষয়গুলো। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত নোটিশটা থাকবে। এর মধ্যে যে কোনো সময় আপনাদের সুবিধাজনক সময়ে আপনারা এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করেন। ক্লাস নিয়ে, এক্সাম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। শামীম খান, বলেন। জি ম্যাম, আমাদের পরীক্ষাটা কি ইংলিশে হবে? জি, ইংলিশে হবে, ও অ্যান্সারও ইংলিশে আচ্ছা, লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ঠিক আছে। শুভ্রা দাস। শুভ্রা দাস। জি জি। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি ওয়েবসাইট ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে এটা কি আপনি আমাদেরকে শেখাবেন? আমি ব্লগ সাইট তৈরি করা দেখাবো আপনাদেরকে। ব্লগার্স থেকে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন। পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। লাস্ট ক্লাসের ভিডিও গুলো দেখবেন সবাই। এই এতদিন যা যা কিছু শেখানো হয়েছে ভিডিও গুলো একটু দেখবেন, তাহলে একটু রিভিশনও হয়ে যাবে। আর সবাই এক্সাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কোনো এক্সকিউজ দিয়েন না। আর যেহেতু এটা সেলফ ইভালুয়েশন, নিজেরটা নিজে দেখছেন, এখানে লজ্জা পাওয়ারও কিছু নাই, সংকোচ করার কিছু নাই। তো সবাই হচ্ছে এক্সামটাতে অ্যাটলিস্ট অংশগ্রহণ করেন, নিজেকে একটু মূল্যায়ন করেন। এই যে সময়টা দিচ্ছেন, অর্থ দিয়েছেন, কতটুকু শিখতে পেরেছেন, নিজেকে একটু মূল্যায়ন করেন সবাই। ঠিক আছে, সবাই চেষ্টা করবেন এক্সামটাতে অংশগ্রহণ করতে। জি, মারুফ ভাই বলেন। জি ম্যাম, আমাদের প্রশ্নগুলো কি মানে এমসিকিউ সিস্টেমে হবে নাকি মানে অপশন অপশন ছাড়া না অপশন দিয়ে থাকবে আমাদের প্রশ্নগুলো? আচ্ছা, 25টা এমসিকিউ থাকবে, 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে। 25টা যে এমসিকিউ থাকবে ওটার তো অপশন থাকবে, আর 5টা শর্ট কোয়েশ্চেনের আপনার অ্যান্সার লিখতে হবে আপনাকে। জি। আমরা তো মানে বিগত যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের মধ্যে তো পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, বিগত ক্লাসগুলো থেকে হবে। তারপর হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, জেনারেল নলেজ, এমন তেমন কঠিন কিছু না। জি জি। একটু স্টাডি করেন, একটু গুগল উইকিপিডিয়া ঘাটাঘাটি করেন, একটু পড়াশোনা করেন। আর জি আপনি ম্যাম, অবশ্যই। রেকর্ডিংটা দেখে নিন, আপনি সম্ভবত একটু লেটে জয়েন হয়েছেন। রেকর্ডিংটা দেখে নিন, ওখানে পুরো জি আমি দুদিন প্রসেসটা বলা থেকে হয়েছে। দুটো ক্লাস করতে পারিনি, আমি কয়টা ক্লাস ক্লাস করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, 2 দিন সময় তো আছে, কালকে পরশু 2 দিন সময় আছে, একটু রেকর্ডিংটা দেখুন, গুলো দেখে নেন পিছনের ক্লাসগুলো।
আর কারো কোনো প্রশ্ন? ইসমাইল ভাই বলেন। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। আফা, আমার কোশ্চেনটা হচ্ছে, যেমন আপনি মার্কেট প্লেস হচ্ছে এসইও ক্লার্ক দেখালেন, জি। তো আমাদের কি এখানেও কি ফাইবারের মতো অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, আপনি ফাইবার আপওয়ার্কের এসইও মতো নিয়ে অ্যাকাউন্ট যদি খুলতে কাজ হবে? করেন তাহলে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা জি। তো ম্যাম কিন্তু কিভাবে অ্যাকাউন্ট গুলো খুলবো অন্যান্য একটু অন্যান্য সার্ভিস কিন্তু এখানে সেল হয় না। হ্যাঁ, শুধুমাত্র এসইও রেলিভেন্ট সার্ভিস গুলো এখানে সেল হয়। হ্যাঁ 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 জি, ওটা এক্সক্লুসিভ আর কি সাইট। জি। ম্যাম হ্যাঁ। আর একটা কোশ্চেন হচ্ছে, যেটা আপনি এক্সামের কথা বললেন, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে ওটার উপর ভিত্তি করেই তো হবে? হ্যাঁ, আজকের ক্লাসটা একটু ভালো মতো দেখে নিন, আর হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো একটু ইয়ে করেন, রিভিশন করেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকে, টেকনোলজি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং নিয়েও একটু পড়াশোনা করে নিন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আর কেউ, আর কার কোনো কিছু জানার আছে কি? আর হচ্ছে আমি গ্রুপে যে পোস্টটা করেছি ওখানে হচ্ছে কমেন্ট সেকশনে এসে আপনারা হচ্ছে এই ওয়ার্ডের ইয়ে ফুল মিনিং গুলো বের করে আপনারা কমেন্টে লিখবেন। হ্যাঁ, আলাদা করে পোস্ট করার দরকার নাই, কমেন্টে লিখলেই হবে। আমি আগামীকাল রাতে ইনশাল্লাহ হচ্ছে যে কোনো সময় এটার সঠিক ইয়েটা দিয়ে দিব, কিন্তু তার আগে সবাই চেষ্টা করবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে তো এক্সাম, এক্সামের দিন জুমে ক্লাস হবে না, আপনারা হচ্ছে এক্সাম দিয়ে দিবেন ওই টাইমের মধ্যে। বাকি আর মানে শনিবার আর ক্লাস হবে না ইনশাল্লাহ। সোমবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, নেক্সট সোমবারে আবার জুম লিংক দিয়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।